আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় থমথমে খাগড়াছড়ি, অবরোধ শিথিল করায় আবারও যান চলাচল শুরু। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যাওয়া চাইবে, তখনই সেটা হবে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তার আশ্বাস। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার শেষ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। নতুন মামলায় আটক ইনু, সাবেক ২ এমপি সহ গ্রেপ্তার আরও ১৩ জন। বিহিত পূজায় মহাসমাপ্তির আনুষ্ঠানিকতা, চক্ষুদানে ত্রিনয়নী দেবীর প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে বন্দনা। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আহতদের চিকিৎসা সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কপথে অবরোধ দুপুর ১২টার পর থেকে শিথিলের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। তবে নিরাপত্তার কারণে খাগড়াছড়িতে সীমিত রয়েছে যানবাহন ও মানুষের চলাচল। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হচ্ছে। গতরাতে যুগ্ম ছাত্র জনতার নামে ফেসবুকে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। বান্দরবান ও রাঙামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। এর আগে রোববার ১৪৪ ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। শনি ও রবিবার খাগড়াছড়ি ও গুইমারায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে জানানো হয়, ইউপিডিএফ এর মূল অংশ ও এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ২৩ সেপ্টেম্বর এক শিক্ষার্থী ধর্ষণের জেরে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালে টহলরত সেনা সদস্যদের ওপর ইট পাটকেল ছোড়া হয়, এতে ৩ সেনা আহত হন। ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকার সংঘর্ষ, ভাঙচুর, গুলি ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী সারা রাত কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার গুইমারার রামসু বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে পাহাড়ি বাঙালি পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও গুলতি দিয়ে হামলা চালানো হয়, এতে ৩ কর্মকর্তা সহ ১০ সেনা সদস্য আহত হন। একই সঙ্গে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ১০০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে সেনা সদস্যদের তৎপরতায় সশস্ত্র দলটি সরে যায়। সেনাবাহিনী সব জাতিগোষ্ঠীর নেতা ও জনগণকে সংযত থাকার আহ্বান জানায়। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয় বিবৃতিতে।
দর্শক, খাগড়াছড়ির এখনকার পরিস্থিতি তুলে ধরতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। ইউনুস, বেলা গড়িয়ে এখন দুপুর, যান চলাচল তো শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, কতটুকু স্বাভাবিক মনে হচ্ছে জানাবেন। সোহার, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে প্রশাসনের যে অনির্দিষ্টকালের 144 দ্বারা জারি সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে পেছনে সেনাবাহিনীর টহল দেখতে পাচ্ছেন, পাশে হচ্ছে আর্ম পুলিশের গাড়ি রয়েছে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে সকল উদ্যোগ নেওয়া দরকার সেটুকু তারা করছে এবং জনজীবনের স্বস্তি ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা সহায়তাটুকু দিচ্ছে, সেটা আমরা প্রশাসন সূত্রে বিভিন্নভাবে জানতে পারছি। তারপরেও যেহেতু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, গুইমারায় 3 জন নিহত হয়েছে, এইসব ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় অথবা কোনো দুষ্কৃতকারী কিংবা আঞ্চলিক যে সংগঠনের বিরুদ্ধে এই হামলা, সংঘর্ষ এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টার অভিযোগ উঠছে সেইটি থেকে উত্তরণের জন্য এবং সেই জায়গা থেকে হামলার আশঙ্কা থেকে মূলত এই শহরে বা পুরো জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাটুকু বেশ জোরদার করা হয়েছে। অর্থাৎ এই যে গাড়িগুলো ছাড়া হচ্ছে সেগুলোতে যাতে কোনো ধরনের কোনো যাত্রী বা প্যাসেঞ্জার বা ক্ষয়ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ নিরাপত্তাটুকু নিয়ে কাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বারবার জানানো হচ্ছে এই যে সংকট যেটি হচ্ছে সেটি থেকে উত্তরণের জন্য উভয় পক্ষের যারা মুরব্বী শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানার সাথে বাহিনীর পক্ষ বলা হচ্ছে সম্প্রীতি রক্ষার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে। তাহলে দুষ্কৃতিকারী অপরাধী যারা রয়েছে, যারা সেনাবাহিনীর উপর হামলা করেছে, যারা গুইমারায় হামলায় নিহত হয়েছে, তাদেরকে ধরে আইনের আওতায় আনা খুব সহজ হবে এবং অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে, সেটি আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলছেন। এছাড়া যে যুগ্ম ছাত্র জনতার যে অবরোধ বা যে বিক্ষোভ, সেটিতে প্রথম দিকে পাহাড়ি বিভিন্ন সামাজিক সংগঠন সমর্থন দিল, পরবর্তীতে পরিস্থিতি এবং সংঘর্ষ হতাহতের ঘটনায় কিন্তু তারা বিভিন্নভাবে বিবৃতি দিয়ে বলেছেন যে এই ধরনের আন্দোলনের পক্ষে মত থাকলেও যে সহিংসতা হচ্ছে সেটির পক্ষে তারা নয় এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, ইন্ধন দিচ্ছে, সেটি পাহাড়ি বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও বলা হচ্ছে। সবশেষ যদি বলি তাহলে সকল পক্ষই এবং যে বিষয়টি সেটা হচ্ছে যে এর ঘটনা নেপথ্যে যারা অপরাধী বা যারা এখানে হামলার ঘটনা ঘটিয়েছে সে সকল অপরাধী চিহ্নিত করতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। হামলা ভাঙচুরের ঘটনায় খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলার একটি প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি 144 ধারা আসলে আর কতক্ষণ বলবৎ থাকবে সে বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে, সে বিষয়টা আমাদেরকে জানাচ্ছে। তবে উভয় পক্ষকে সবচেয়ে যে বিষয়টি জোর দিচ্ছেন যে সবাইকে যাতে সহনশীলতার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার যে বিষয়টি আছে সেটিতে জোর দেওয়ার জন্য সবাইকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে। পাশাপাশি অপরাধীদের ধরতে বিভিন্নভাবে সহযোগিতা চাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। ইউনুস, আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, একটা মহল চায় পূজা যেন উৎসব মুখর না হয়, সেজন্য খাগড়াছড়িতে ঘটনা ঘটানো হয়েছে। অনেক সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করছে বলেও জানান উপদেষ্টা, তবে এখন পরিস্থিতি সন্তোষজনক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন। আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি। এই মনোভাব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের উপর। তবে দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল, জানান মহাসচিব। মাহফুজ মিশ্র রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লির সম্পর্ক। 2024 সালের 5 আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। সব ছাপিয়ে প্রশ্ন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি? খুব পরিষ্কার, আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। 2014 সালের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান ছিল উল্লেখ করে বিএনপি বলছে, পরের দুটি নির্বাচনকেও বৈধতা দিয়েছে তারা। এসব ঘটনায় সম্পর্কের টানাপোড়েন বেড়েছে বলে মত মির্জা ফখরুলের। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আমেরিকারও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। জানান, প্রতিবেশী দেশটির সাথে সম্মানজনক সম্পর্ক চাই দেশের মানুষ। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মহাসচিব জানান, কেবল ভারত নয়, সব দেশের সাথেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিনিয়তই পাল্টাচ্ছে কূটনীতির অগ্রাধিকার। এরকম বাস্তবতায় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে ধাবিত হয় তার উপর নির্ভর করবে অনেক কিছুই। বিএনপি বলছে, তাদের দল সবসময়ই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে নিতে চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে। সিসির সাথে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বলেন, ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ কথা জানান সারা কুক। বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক চলছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের অংশ নিয়েছেন ইইউর 5 সদস্যের প্রতিনিধি। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর সকালে কুষ্টিয়ায় 7 জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জুলাই গণহত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এ মামলায় 54তম ও শেষ সাক্ষী। এর আগে গতকাল জুলাই গণঅভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি ও সাক্ষ্য সরাসরি সম্প্রচার করা হয়। আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে প্রসিকিউশনের দাবি, কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে রংপুরের বেরবির শিক্ষার্থী আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2-এ।
সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক 2 সংসদ সদস্য সহ মোট 13 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাবেক 2 এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমানকে নিকুঞ্জ থেকে এবং তামান্না নুসরাত বুবলিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও 11 জন নেতাকর্মীকেও আটক করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকে মূল পূজা শুরু। দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনি আছেন ঢাকেশ্বরী মন্দিরে, এখন আমাদেরকে জানাবেন যে এই মুহূর্তে পূজার কি আনুষ্ঠানিকতা চলছে, দেবীর বন্দনায় মণ্ডপগুলোর কি সাজসজ্জা দেখছেন, সবটুকু জানাবেন। সোহার সাজসজ্জা কিন্তু পুজোর শুরুর আগে অর্থাৎ ষষ্ঠীর আগে পঞ্চমীর মধ্যে সাজসজ্জা বা যে যাবতীয় যে প্রস্তুতিগুলো ছিল সব শেষ হয়েছে। ষষ্ঠী পূজা হয়েছে, কাল বোধন হয়েছে এবং আজকে মহাসপ্তমী এবং আজকে চক্ষুদানের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করবার কার্যক্রম শুরু হয়েছিল একদম ভোর থেকে। বেলা 11টা বা 11:30টার দিকে আসলে অঞ্জলি হয়ে গেছে। অঞ্জলির মাধ্যমে আসলে মূল যে পূজা সেই পূজার আনুষ্ঠানিকতা শেষ। এরপর মূল প্রথম অঞ্জলির পর আসলে যারা পরবর্তীতে অঞ্জলি এখন দেননি তারা কিছুক্ষণ পরপর আসছেন, অঞ্জলি দিচ্ছেন। তবে মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ। এখন ভোগ বিতরণ চলছে, সেই ভোগ নিচ্ছে দেবী মায়ের ভোগ নিয়ে সকলে দেবী মায়ের কাছে নিজেদের মনোবাঞ্ছা প্রকাশ ঘটাচ্ছেন। এবং বলা হয় যে এই যে সপ্তমী, মহাসপ্তমীতে পূজার মাধ্যমে 7 জন্মের পাপ মোচন হয়, এটি বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই জন্য আসলে একদম ভোরবেলা সূর্যোদয়ের পরপরই নবপত্রিকা প্রবেশ এবং স্থাপনের মধ্য দিয়ে পূজার মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল। এবং নবপত্রিকা, যেটিকে প্রচলিত ভাষায় আসলে বলা হয় কলাবউ, মহাস্নানের মাধ্যমে দেবী দুর্গার কে জাগ্রত করবার যেই পদ্ধতি বা যে পূজার যে আচার সেগুলো শুরু হয়েছিল। এবং মোটামুটি 11:30টার মধ্যে সপ্তাদি মহাসপ্তমীর যে সপ্তাদি কল্পারম্ভ, সপ্তমাদি কল্পারম্ভ, বিহিত পূজা এবং যাবতীয় যেই আচারগুলো রয়েছে সেগুলো পালন হয়েছে। এবং অঞ্জলির পর আসলে যারা ভক্ত আছেন তারা ঢাকেশ্বরী মন্দিরে যারা শুরু থেকেই ছিলেন তারা কিন্তু এবার বিভিন্ন মণ্ডপে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন, বিভিন্ন মণ্ডপের দেবী দুর্গার দর্শন করবেন। তাদের সকলেরই প্রত্যাশা যে এবারে আসলে দেবী দুর্গা তো গজে চড়ে এলেন, মানে গজে চড়ে আসার অর্থ হচ্ছে খুব একটি মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসা ধরনের জন্য। বলা হয়ে থাকে যে দেবী যে কটি বাহন আছে তার মধ্যে গজে করে যদি দেবী আসেন মর্তে, সেক্ষেত্রে শস্য শ্যামলে ভরপুর থাকে ধরণী, তেমনটি প্রত্যাশা। এবং যাবেন যেহেতু দোলায়, ফলে সব মিলিয়ে মাঝে যে কিছুদিন সময় দেবী দুর্গা মর্তে অধিবাস করবেন, 10 হাতে যাতে সমস্ত অমঙ্গলকে দূর করে দেন, মনোবাঞ্ছা পূরণ করেন, সেই সমস্ত দাবি এবং প্রার্থনা নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকেই মণ্ডপে ঘুরছেন। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা ঢাকার বাইরে রাজশাহীতে পূজা উদযাপনের খবরাখবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, শহরে দুর্গোৎসবের আমেজ কেমন দেখছেন, সার্বিক ব্যবস্থাপনা কেমন সেটাও জানাবেন। সোহার, সকাল থেকে সপ্তমী পূজার যে কার্যক্রম সেটি চলছে রাজশাহী মহানগরীতে। এবং আমেজ বলতে পরিবার পরিজন এবং প্রিয় মানুষদের নিয়ে সকলে কিন্তু মণ্ডপে ভিড় করেছেন। এখন যেহেতু দুপুর সময়, এখন 2-1 জন করে
যারা দর্শনার্থী এবং ভক্তকুল তারা আসছেন, এসে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করছেন। আমি সকাল থেকে যেমনটি দেখেছি যে মণ্ডপে মণ্ডপে চণ্ডী এবং মণ্ডপাতের মধ্যে যে পূজার যে আনুষ্ঠানিকতা এবং দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের যে অঞ্জলি, প্রসাদ এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে শুরু হয় সপ্তমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি। এবং যারা পুরোহিতরা রয়েছেন তারা বলছেন যে ভক্তদের কষ্ট দূর করতে চলতি বছর দেবী দুর্গা এসেছেন গজে চড়ে, আর বিজয়া দশমীর দিন দোলাই করে মর্তলোকে ছেড়ে কৈলাসে যাবেন। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে এই সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এবং গতকাল মহাষষ্ঠী ছিল এবং সেদিন কিন্তু দেবী দুর্গার শক্তি নিয়ে ভক্তদের কাছে পৌঁছান এবং শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপচারে দেবীর পূজা হচ্ছে এবং ত্রিনয়নী দেবীর চক্ষুদান, দেবীকে আসন বসন, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন এবং ধূপ দ্বীপ দিয়ে পূজা করছেন ভক্তরা। এবার রাজশাহী মহানগরীতে আমি যতটুকু দেখেছি যে 103টি মণ্ডপ রয়েছে এবং জেলায় রয়েছে 367টি মণ্ডপ। প্রত্যেকটি মণ্ডপে এখন পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 3 স্তরের যে নিরাপত্তা সেটি রয়েছে এবং সেই সাথে সাথে স্থায়ী ফোর্স, মোবাইল ফোর্স, সাইবার টিম, সিআরটি এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে তারা কাজ করছে। মাঠ পর্যায়ে সেনাবাহিনী, র্যাব, আনসার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও কাজ করছেন, তারা প্রস্তুত রয়েছেন এবং কোনো ধরনের দুষ্কৃতিকারী যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বদা সচেষ্ট রয়েছে। ভক্তগুলো আসছেন, তারা বলছেন যে এবছর তারা নিজের পরিবার পরিজন এবং দেশে যেন শান্তি বিরাজ হয় সেই বিষয়গুলোকে নিয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন। সকাল থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে কিন্তু মহাসপ্তমীর যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। বিকেল বাড়ার সাথে সাথে যারা ভক্তকুল রয়েছে তারা দেবী দর্শনে বের হবেন। সোহার। তারিক, আপনাকে অনেক ধন্যবাদ। দেশে প্রতি বছর 68,000 শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে। কারো হার্টে ছিদ্র, কারো ভালভে সমস্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চিকিৎসকরা বলছেন এর প্রধান কারণ অজানা হলেও অপুষ্টি, মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা। হাসান মিসবার রিপোর্ট। হৃদরোগ, এই রোগের কথা শুনলেই যে কেউ ভাবেন এটি আসলে বড়দের রোগ। হৃদরোগ যে আসলে নবজাতক কিংবা ছোট্ট শিশুদেরও হতে পারে এটি অনেকেরই অজানা। জন্মগতভাবে অনেকেই হৃদরোগ নিয়ে এই পৃথিবীতে আসে, আর সেই সব শিশুদের চিকিৎসা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পরিবারগুলো। তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ, বছর পূর্ণ হয়েছে মাত্র। কে বলবে তার হার্টে 3টি ছিদ্র, ভালভে লিক। আর মারজান বেগমের ছোট্ট শিশুরও হার্টে 2টি ছিদ্র, হয়েছে অস্ত্রোপচার। লাইট সাপোর্টে 5 দিন ছিল, বলছে রিক্সও আছে, তবু আমি আশা ছাড়িনি। 6 দিনের দিন আল্লাহ আমাদের দিকে মুখে চাইয়ে আল্লাহ ওর জ্ঞান ফিরে দিছে। পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের। কারো জন্ম হয়েছে 2-1 দিন আগে, কারো বয়স 2-1 মাস। পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের। ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট, মানে কান্না, শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত, মানে মনে হয় নাই। ওনাদের কাছে মানে নির্দ্বিধায় দিয়েছি, বাঁচবে কি না, ফিরে আসবে কিনা, একটা অন্যরকম অনুভূতি ছিল তখন। রক্তনালী চিকন ছিল আর হার্ট ছিদ্র ছিল। এখন ও সার্জারির পর আল্লাহর রহমতে অনেকটা ভালো। শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। 6146 শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রতি হাজারে প্রায় 19 জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে। অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে 186 জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব, 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা। আক্রান্তদের প্রায় অর্ধেকের প্রয়োজন হয় সার্জারি, কিন্তু ঢাকার বাইরে এর চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীতেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসার ব্যবস্থা। জন্মের 1 মাসের মধ্যে যে সকল শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ
হৃদরোগের কারণে মারা যাচ্ছে। হৃদপিণ্ডের অসামঞ্জস্যতা ধরা পড়লে মায়ের পেটে থাকাকালীন অবস্থাতেই ইকোকার্ডিওগ্রাফি করে সেটা নির্ণয় করা এখন সম্ভব। নির্ণয় করা সম্ভব, বাট গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া যাবে না। তবে বাচ্চার জন্মের পরপরে আমার কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারটা প্ল্যান করে রাখা যায়। অনেক ধরনের জন্মগত হৃদরোগ আছে যেগুলো 1 মাসের মধ্যে চিকিৎসা না করলে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব। জন্মগত হৃদরোগের প্রধান কারণ এখনও অজানা, তবে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বায়ু দূষণ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। খাবারের মধ্যে কেমিক্যালস দেওয়া হচ্ছে, প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে, টেস্টের জন্য দেওয়া হচ্ছে, আবার ফসলের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া হচ্ছে। কোনটার ইফেক্ট উই ডোন্ট নো, বাট দেয়ার মাস্ট বি সামথিং। যেমন আমরা দেখেছি প্ল্যাসেন্টার মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জন্মের পর শিশুদের শ্বাসকষ্ট, ত্বক ও ঠোঁট নীলচে বা ধূসর হওয়া, দ্রুত হৃদস্পন্দন, ওজন বৃদ্ধি না পাওয়া জন্মগত হৃদরোগের বড় উপসর্গ। দ্রুত শনাক্ত ও চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ভারতের পক্ষে এখনও স্বাধীনতা ঘোষণা আসেনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। জানান, জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে 2টি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি বলেও জানান তিনি। এ সময় সমালোচনা করেন 104 সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে। তখন এক সময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশকে সাজিয়ে নেয়। তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচন আগে বলুক, জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। শরৎকন্যা কাশফুলের আবেদন অপার। বর্ণ গন্ধহীন এই ফুলের কি এক জাদু আছে, সে জাদুতেই মোহাচ্ছন্ন হয়ে পড়ে মন। তাই তো ঝিমিয়ে পড়া শহরে হৃদয় পথে পথে খুঁজে বেড়ায় কাশফুল। শরতের হাতছানির সেই টান কেমন, তাই দেখবো আর খুঁজবো সুমায়ুষের রিপোর্টে। শুভ্র সে সৌন্দর্য ধরা পড়েছে আরেক সহকর্মী মাহফুজ মিঠুর ক্যামেরায়। শরৎ এসেছে আমার উঠোনে, এক গুচ্ছ কাশফুল হাতে। আমি কি করে ফেরাই তারে? ধুনে টানা পেঁজা তুলোর মতো আকাশটা বাধ্য করে মুগ্ধ হতে আমায়। মন খারাপের গুমোট আকাশ ফুঁড়ে এই যে স্বচ্ছ নীলাম্বর, তারই বুকে স্বাধীন চেতা মেঘগুলোর ঠিকানাহীন যাত্রা। সে পথযাত্রায় জমির শ্বেত সমুদ্রের সঙ্গে দিগন্তে চোখ জুড়ানো মিলন। রোদের ঝিলিক আবার সেই মুহূর্তকে আরও অলঙ্কৃত করে। মন বলে, এই তো শরৎ, শরতের শ্বেত আমন্ত্রণ। শরৎ মানে কাশবন। বর্ষার পালা শেষে বালুচরে যখন জেগে ওঠে কাশ, শরতের হাতছানি তখন থেকেই। সেই ডাকে এত নেশা যে ঝলসানো দুপুরেও কাশের রাজত্বে পাড়ি জমায় মানুষ। ধুলো আর ঘামে ভেজা চপচপে জীবন থেকে ক্ষণিক বিরতি। শহরে তো এভাবে খোলামেলা পরিবেশ না, আর এটা অনেক খোলামেলা, পাশে নদী আছে, কাশবন, মানে খুবই একটা ভালো লাগার পরিবেশ। শরৎকালে যেহেতু কাশফুল আমাদের প্রকৃতির কাছ থেকে আমাদের প্রতি একটা উপহার, তো আসলে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার মতো একটা সুন্দর পরিবেশ, আর এই কাশফুলে আসবো না শরৎকালে সেটা হয় না। নদীর পাড়, জলাভূমি বা খোলা বালুর চরে কাশের রাজত্ব। সে রাজত্বের ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, তবে তার আবেদন ভীষণ প্রবল। বেলা শেষে স্নিগ্ধ নদীর স্রোতে যখন হেলে দুলে বয়ে চলে জীবন্তরী, তখন সে মায়ার টান ফেলে ঘরে ফেরা দায়। কাশফুল বর্ণহীন, কোনো সৌরভ নেই, মালা গাঁথা দায়, পরাও যায় না খোপায়। তবু অদৃশ্য কোনো টানে কাশের বনে বিলীন হয় মন। সব ভুলে তাই বিক্ষিপ্ত জনেরও শরতের এই শ্বেত কন্যার কাছেই আত্মসমর্পণ।
চলতি পথে জীবন খাতায় জমা পড়ে যত না পাওয়া আর বিস্বাদ স্মৃতিগুলো। তাই তো বলি, গুমরে না মরে নিজেকে সমর্পণ করুন না এই শুভ্রতায়। জমা থাকা অযাচিত সব ধুলোর মতো উড়িয়ে দিন শরতের কাছে। শরৎ সেগুলো মায়া ভরে আঁকড়ে ধরতে আপনারই অপেক্ষায়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির ক্ষেত্রে ধার্য করা হচ্ছে শতভাগ ট্যারিফ। আগামী 1 অক্টোবর থেকে এই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের ক্ষেত্রেই দিতে হবে উচ্চ শুল্ক। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে দেশটিতে নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার। বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন, নানামুখী চাপ তৈরি হলে ওষুধের কাঁচামাল আমদানিতেও আসতে পারে ব্যয়ের খড়গ। হাঁটি হাঁটি পা পা করে বিশ্ববাজারে অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশি ওষুধ। মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিনিয়োগ বাড়িয়েছে অনেক উদ্যোক্তা। শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রপ্তানির অঙ্ক। গেল অর্থ বছরে রপ্তানি হয় $21 কোটি ওষুধ। যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ মাত্র $2 কোটি। এমন এক অবস্থায় যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিতে শতভাগ শুল্কের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ। আমাদের মতো দেশের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা হারিয়ে ফেলব, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে, আমাদের পক্ষে তৈরি আসবে। যেমন ধরুন, ভারত যদি আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানিতে যদি বাধা হয়, আবার যদি সেই শিল্প যদি ওদের ওখানে থাকে, সেই শিল্প কিন্তু আমেরিকায় না করে বাংলাদেশেও করতে পারে। ভারত এবং চায়না যতটা এফেক্টেড হবে, বাংলাদেশ অতটা এফেক্টেড হবে না এই মুহূর্তে। সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারের যে উদ্যোগ, এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে। যুক্তরাষ্ট্রের মান সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA থেকে অনুমোদন পেয়েছে বাংলাদেশি ওষুধ। শুরু হয়েছে বাজার সম্প্রসারণের কাজ। তবে উচ্চ শুল্কের কারণে সরাসরি প্রভাব না পড়লেও নিয়ন্ত্রণ বাড়বে। অল্প পরিমাণে হলেও মার্কিন বাজারে যে সমস্ত পণ্যগুলো আমরা রপ্তানি করছি, সেই পণ্যগুলোর ক্ষেত্রে এই উচ্চ শুল্কটি যেহেতু ভোক্তার উপরে বাড়তি চাপ তৈরি করবে, এই পণ্যগুলোর রপ্তানি সেখানে এক ধরনের নেতিবাচক চাপ ফেলবে। এই ধরনের উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজারে যদি চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে চেষ্টা করবেন। সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বাংলাদেশের এই ফার্মাসিউটিক্যাল পণ্যগুলো। বাংলাদেশ মূলত জেনেরিক ওষুধ উৎপাদন করে, যার চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। ট্রাম্পের শুল্কের কারণে বেশি বেকায়দায় পড়বে চীন ও ভারত। উচ্চ শুল্কের ফলে যদি মার্কিন বায়াররা যদি ফার্মাসিউটিক্যাল পণ্য যদি আমদানি করতে যান, তাহলে চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে, তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে। তবে উৎপাদনের ক্ষেত্রে মান উন্নয়ন ছাড়া প্রতিযোগিতায় সামনের দিনগুলোতে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হবে। অবকাঠামোর নির্মাণ এবং নতুন ড্রাগ রিসার্চে এখানে বিনিয়োগ করতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে রপ্তানি শুরুর প্রথম 12 দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে মাত্র 99 টন ইলিশ, আর আখাউড়া বন্দর দিয়ে গেছে 37 টন। আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হাতে মাত্র 1 সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম বেশি হওয়ায় রপ্তানি পরিমাণও কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $12.5 মার্কিন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1525 টাকা। রপ্তানিকারকরা মনে করেন, এত অল্প সময়ের মধ্যে পুরো চালান রপ্তানি করা কঠিন। গত বছর 79টি প্রতিষ্ঠানকে 2450 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র 636 টন রপ্তানি হয়। দর্শক, বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।